নমস্কার সবাইকে। ব্ল্যাকবোর্ড এডুকেশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে WBSSC র অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 এর পরীক্ষাটা কিছুদিন আগেই শেষ হয়েছে এবং এটা 29/8/25 এ আমরা যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি 29/8/25 এ একটা শর্ট নোটিফিকেশন বের করেছে। কারা বের করেছে? স্টেট যে স্কুল সার্ভিস কমিশন তারাই বের করেছে। কি নিয়ে? রিক্রুটমেন্ট ফর নন টিচিং স্টাফ গ্রুপ সি, গ্রুপ ডি ইনস গভর্নমেন্ট এডেড or sponsored হাই or হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমাদের যে টিচিং এক্সামটা অলরেডি হয়ে গেছে, এখন নন টিচিং পোস্ট গ্রুপ সি, গ্রুপ ডি এর এক্সামের একটা শর্ট নোটিশ বেরিয়েছিল। যে নোটিফিকেশনে বলা ছিল যে ফর্ম ফিল আপের টাইম, যদিও সেই ডিটেল নোটিফিকেশন 31/8 আসেনি। 29/8 আজকের ডেট, যদি আমরা দেখি আজকের ডেট হচ্ছে 23/9, আজ অবধি এই নোটিফিকেশন আসেনি। যদিও এটা 31/8/25 এ আসার কথা ছিল ডিটেল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা যদি আমরা দেখি যে গ্রুপ সি বা ক্লার্কের পোস্ট ছিল 2989টি, গ্রুপ ডি ছিল 5488। এই টোটাল নাম্বার অফ পোস্ট এটা ছিল ওদের বলা। যদিও এখন আমরা জানি না কবে এর ফাইনাল নোটিফিকেশন বেরোবে এবং কবে থেকে চালু হবে। আশা করা যায় হয়তো পুজোর পর এটা শুরু হবে। হাউএভার, এই এক্সাম উপলক্ষেই যে এই এক্সামে যেটা অঙ্কের যেটা পার্ট, ম্যাথামেটিক্সের যে পার্ট আছে সেই পার্ট নিয়ে আমি একটা সিরিজ শুরু করছি, প্র্যাকটিস সেট ওয়াইজ। কিরকম? আমরা যদি আগের বারের এক্সাম দেখি, সেখানেতে 60 নাম্বারের মধ্যে 15 নম্বর ছিল ম্যাথ। 60 নাম্বারের মধ্যে 15 নম্বর ম্যাথ ছিল। এখন যদি আমরা এই 15 নম্বর ম্যাথটাকে টার্গেট করে পড়তে শুরু করি, 15 নম্বর বা 20 নম্বর বা 25 নম্বর যাই নতুন নোটিফিকেশনে থাকুক না কেন, ডিটেল নোটিফিকেশনে আশা করছি এইরকমই কম বেশি হবে। তো আমরা সেই লক্ষ্য মাথায় রেখে কিছু প্র্যাকটিস সেট করব। আজকেরটা হলো প্র্যাকটিস সেট 1। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখা দরকার। এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারটাতে যদি কারোর প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারো এই পুজোর পর ফর অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের জন্য কারোর প্রয়োজন হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আমরা এই নোটিফিকেশনটা নিয়ে একটু আগে দেখলাম। এই নোটিফিকেশনটা ছিল অ্যাকচুয়াল নোটিফিকেশন, শর্ট নোটিফিকেশন, নট ডিটেল নোটিফিকেশন। ডিটেল নোটিফিকেশন এখনো অবধি আসেনি। আশা করব যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। তো ইউটিউবের মাধ্যমে আমরা প্র্যাকটিস সেট কিছু করব, যাতে করে এই অঙ্কগুলো যারা দীর্ঘদিন ধরে এইসবের সঙ্গে যুক্ত নয়, তারা যাতে এই অঙ্কগুলো আমরা আস্তে আস্তে পারি। সেই জন্য আমরা প্রথম দিনে যে সেটটা নিয়েছি সেটা হচ্ছে একেবারে ইজি, যাতে করে এই ধরনের এক্সাম যারা দেবে, যাদের মধ্যে অনেকেই আছেন যারা সঠিকভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত নন, নতুন করে হয়তো যুক্ত হবে, তারা যাতে এগুলো সহজে দিতে পারেন। আমরা সরাসরি 15টা খুব সহজ অঙ্ক নিয়ে এই প্র্যাকটিস সেটটা সাজিয়েছি, সেট 1। সরাসরি আমি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কে কি আছে? একটি সংখ্যার 25% হলো 20। সংখ্যাটি কত? এই যে অঙ্ক দেওয়া রয়েছে, এই অঙ্ক করার প্রচুর নিয়ম আছে। অনেক নিয়ম দিয়ে আমরা করতে পারি। আমরা জানি যে কোনো সংখ্যার 100% বা 100% যদি আমরা বলি, 100% সমানই হলো পুরো সংখ্যা বা পুরো জিনিসটা। পুরো সংখ্যা বলতে পারি, পুরো জিনিস বলতে পারি বা অন্যান্য কোনো সংখ্যার বা কোনো জিনিসের বা যেকোনো কিছুর পুরোটা হলো 100%। এর 25% এর অর্থ কি? না, 25 আর 100 এর মধ্যে কি সম্পর্ক? না, এটাকে এখান থেকে এদিকে যেতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ 4 গুণ এই 25% সমান 20। তাহলে 100% সমান কি হবে? 20 into 4, অর্থাৎ 80। অপশন সি হয়ে যাবে কারেক্ট। কিভাবে করলাম? না, 25% সমান 20, 1% কি হয়? 20 বা 25। এখান থেকে পাবো আমরা 100% ইকুয়ালস টু 20/25 ইন্টু 100। 4 দিয়ে কাটবে, 4 ইন্টু 20 সমান 80। আমরা এটাকে শর্টকাট হিসেবে অন্যরকম ভাবেও ভাবতে পারি।
যদি আমরা পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করি, 25% সমান হচ্ছে 1/4, অর্থাৎ 1/4 অংশ বা পার্ট। তাহলে 1/4 অংশ যদি 24% হয়, 1/4 অংশ 25%, তাহলে এক অংশ মানে গোটা জিনিসটা কি হবে? 4 গুণিত এটা, অর্থাৎ 100%। অর্থাৎ 100% পেতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পাবো না, 1/4 সমান আমার বলা আছে 20, তাহলে এক অংশ সমান কি হবে? 20 ইন্টু 4 সমান 80। তাহলে আমরা একই রকম অঙ্ক দুটো, তিনটে, চারটে আলাদা আলাদা পদ্ধতিতে ভেবে আমাদের প্রয়োজন মতো করতে পারি। যদিও পরীক্ষার খাতায় আমরা যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতেই করব। চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি ছিল? দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলা আছে। একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? এই জায়গায় একটা সূত্র দিয়ে অঙ্কটা আমাদের করা হয়। কি সূত্র? গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখান থেকে আমরা কি পাবো? একটা সংখ্যা বলা আছে 48, অন্য সংখ্যাটা যদি এক্স ধরে নিই, এদের গুণফল হয়ে যাবে 12 গুণিত 240। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস বলে রাখি, আমি কখনো কখনো আমার লেখা বাংলা বা ইংরাজিতে হয়ে যাচ্ছে, এটা ভুল হতে পারে, আমি কারেকশন করে নেব। এটা বাই 48, তাহলে 12 কাটবে 4, 4 240 কে কাটবে 60, তাহলে অপর সংখ্যাটা কি হয়ে যাবে? 60। অপশন বি। তাহলে অপর সংখ্যা কি হবে? 60 কিভাবে করলাম? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। গসাগু এবং লসাগু আমার দেওয়া আছে 12 এবং 240, এদের গুণ করব। অপর সংখ্যা 48, তাহলে অপর সংখ্যাটা দিয়ে লস লসাগু ইন্টু গসাগুকে আমি ভাগ করে নেব। 2 নম্বর অঙ্কতে কি আছে না, একটি সামগ্রী 15% লাভে 460 টাকায় বিক্রি করা হয়, ক্রয় মূল্য কত? অর্থাৎ 460 টাকাটা আমার বিক্রয় মূল্য। এই ধরনের অঙ্ক করারও দুটো তিনটে নিয়ম আছে। আমরা যদি ক্রয় মূল্যটাকে সিপি লিখি, কস্ট প্রাইস, সিপি 100 যদি হয়, তাহলে এসপি কি হবে? 15% লাভ, এসপি হয়ে যাবে 115। এখানে আমাকে বলা আছে এসপি হচ্ছে 460, তাহলে সিপি কত? অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত? না 115 থেকে 460 কিভাবে এসছে? 4 গুণ করে। সিমিলারলি 100 থেকে কিভাবে পাবো? 100 গুণিত 4, অর্থাৎ 400, ক্রয় মূল্য হয়ে যাবে 400। অপশন এ। এটাকে আমরা অন্যভাবেও করতে পারতাম। কিভাবে করতে পারবো? যদি ক্রয় মূল্য এক্স হয়, বিক্রয় মূল্য কি হবে? এক্স প্লাস এক্স ইন্টু 15/100। তাহলে এই জিনিসটা পুরোটা কি এলো? 115x/100, এত টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য। এখন এটা সমানই আমাদের অঙ্কে বলা আছে, এটা সমান 460। এখান থেকে আমরা পেয়ে যাব এক্স সমান 460 গুণিত 100 বাই উপরে যে 115 আছে সেটা চলে আসবে নিচে। এটা হয়ে যাবে 4, টোটালটা হয়ে যাবে 400। এটা হয়ে যাবে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আছে 30 জন শ্রমিক একটি কাজ 16 দিনে করতে পারে, 24 জন সেই কাজটি কত দিনে করতে পারবে? এইটা টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য চ্যাপ্টার একটি খুব সোজা এবং একদম বেসিক কনসেপ্টের উপর অঙ্ক। আমরা এই অঙ্কটাকে শর্টকাটে অনেক রকম নিয়মে করতে পারি। যেমন একে 1 নম্বর নিয়ম হিসেবে ভেবে নিতে পারি, সেটা হচ্ছে টোটাল ওয়ার্কের কনসেপ্ট। টোটাল ওয়ার্কের কনসেপ্ট, টোটাল ওয়ার্কের কনসেপ্টটা কি? কতজন 30, কত দিন কাজ করেছে 16, এই দুটোকে আমরা গুণ করব। গুণ করে যে জিনিসটা এলো সেটাকে আমরা ধরে নেব যে এত ইউনিট টোটাল ওয়ার্ক। কি বললাম না, কতজন কাজ করেছে এবং কত দিন কাজ করেছে, এই দুটোর গুণফল যেটা, সেটাকে আমরা ধরে নেব টোটাল ওয়ার্ক। এবারে আসবো, কি বের করতে দিয়েছে না, 24 জন যদি সেই কাজটি করতে পারে, সেই কাজটি করে, তাহলে কত দিন লাগবে? তাহলে দিন সংখ্যা কি হবে?
ডেজ রিকোয়ার্ড, অর্থাৎ দিন প্রয়োজন কতদিন, না টোটাল ওয়ার্ক, অর্থাৎ পুরো কাজ, বাই লোক সংখ্যা, অর্থাৎ আমি এখানে লিখলাম ম্যান। টোটাল ওয়ার্ক কি ছিল, 30 গুণিত 16, আর লোক সংখ্যা ছিল 24। এটাকে যদি আমরা 8 2 এবং 8 3, 3 দিয়ে এটা ডিভাইড করলে আসে 10, অর্থাৎ 10 2 20, অর্থাৎ 20 দিন, 24 জন ওই কাজটি 20 দিনে করবে, অর্থাৎ অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। অপশন বি। এটা কিভাবে করলাম, না টোটাল ওয়ার্কের কনসেপ্ট ধরে। এছাড়াও অন্যভাবে করা যায়, যেহেতু আমার দিন সংখ্যা দরকার, আমরা ঐকিক নিয়মে অঙ্কটাকে কি করতে পারি, না 30 জন কাজটা করে 16 দিনে। একজন কত দিনে করবে, না একজন যখনই করবে তখনই অনেক বেশি দিন লাগবে, অর্থাৎ সেটা হয়ে যাবে 16 ইন্টু 30 দিনে। কোশ্চেনে বলা আছে 24 জন, অর্থাৎ 24 জন কত দিনে করবে, 30 ইন্টু 16 বাই 24, অর্থাৎ এই জিনিসটাই আসছে, যেখানে ক্যালকুলেশন করলে 20 দিন আমার উত্তর আসবে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কি ছিল, 5 ঘন্টায় 30 কিমি পথ চললে গড় গতি কত। এটাও খুব সোজা একটা অঙ্ক। 5 ঘন্টায় 30 কিলোমিটার, এর অর্থ 5 ঘন্টায় কতটা গেছে, 30 কিমি। আর যদি বলি 1 ঘন্টায় কতটা গেছে, 30 বাই 5, অর্থাৎ 6 কিলোমিটার। তাহলে এভারেজ স্পিড বা গড় গতি কি হবে, 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হবে সঠিক, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। চলে যাচ্ছি পরের কোশ্চেন কি আছে, 3 6 12 24 এই ধারা অনুযায়ী ষষ্ঠ পদটি কত। যদি আমরা নাম্বারগুলো লিখে নিই, 3 6 12 24, এটা থেকে যদি এটা দেখি, এটা জাস্ট ডাবল হয়েছে, অর্থাৎ 2 দিয়ে গুণ, এটাও ডাবল হয়েছে, 12 থেকে 24 2 দিয়ে গুণ, তাহলে এর পরের সংখ্যাটা 2 দিয়ে গুণ করে আসবে 48, তারপরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে আসবে 96, এইভাবে চলতে থাকবে। আরো যতক্ষণ আমরা পারবো করতে, এটা চলতে থাকবে, 2 দিয়ে গুণ করে অর্থাৎ ডাবল করে নাম্বারগুলো আসবে। কিন্তু আমাদের জানতে চেয়েছে ষষ্ঠ পদটি কত। 1 2 3 4 5 6, অর্থাৎ ষষ্ঠ হচ্ছে 96, ষষ্ঠ পদ হবে 96। পরের অঙ্ক 7 নম্বর কি বলা আছে, কোন সংখ্যার 40% হলো 80, যেহেতু এটা কোশ্চেন গুলো সবই বাংলায় লেখা আছে এবং অপশন গুলো ইংরেজিতে দেওয়া আছে, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে 40 লেখা আছে নাকি 80। এটা যদিও দেখে বোঝা যাচ্ছে যে এটা 80 আছে। পরীক্ষাতে হয় বাংলায় থাকবে, না হলে ইংরেজিতে থাকবে। বাংলায়, বাংলায় থাকবে পরীক্ষায় সাধারণত এই ধরনের কোশ্চেনে, অথবা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা থাকে পশ্চিমবঙ্গে, সেখানে বাংলা ও ইংরেজি দুটো ভাষায় দেওয়া থাকে প্যারালালি। এই ক্ষেত্রে হয়তো শুধু বাংলায় থাকবে। এখানে দেখে নিচ্ছি যে 40%, আমরা করার সময় এটা ইংরেজিতে লিখছি, 40% সমান 80, সংখ্যাটি কত, অর্থাৎ সংখ্যাটি যখনই বলা হবে এর অর্থ এটা 100% জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ আমার দরকার কি 100% সমান কি হবে। এটা একেবারে প্রথম অঙ্কের মতো দেখে নেবো যে 40% সমান 80, কিভাবে আসে এটা, মাল্টিপ্লাই বাই 2, 2 দিয়ে গুণ করলে, তাহলে 100% সমান কি হবে, 100 মাল্টিপ্লাইড উইথ 2, অর্থাৎ 200, সংখ্যাটা হয়ে যাবে 200, অর্থাৎ 200। পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বলা আছে, ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য প্রস্থটা সাধারণত আলাদা হয়, যদিও আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ডেফিনেশন বা সংজ্ঞা নিয়ে একটা জিনিস এখানে বলার ছিল, এই অঙ্কের ক্ষেত্রে অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়। তো দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল, বা ইংরেজিতে যেটাকে আমরা এরিয়া বলি, ক্ষেত্রফল, এর ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক, অর্থাৎ উত্তরটা হবে 18 গুণিত 12 স্কোয়ার মিটার। এবার এটাকে গুণ করে আমাদের উত্তর লিখতে হবে। যদিও যে অপশন দেওয়া আছে সেই ক্ষেত্রে আমাদের এর গুণ করার প্রয়োজন নেই। আমরা যদি 18 আর 12 গুণ করি, গুণ করলে কি আসবে, 2 8 এ 16 6, তারপর বাকিটা করব। যদি আমরা শুধুমাত্র এককের অঙ্কটাই দেখি, 6 আছে, একমাত্র একটা অপশনই 6 আছে, সেটা হচ্ছে অপশন এ, যার এককের অঙ্ক 6 আছে। যদিও এই গুণটা আমরা পুরোটা করে নিতেই পারি, এমন কিছু বড় গুণ নয়। সেই ক্ষেত্রে আমাদের
216ই আসবে। সেই ক্ষেত্রে আমাদের 216ই আসবে যদি ইউনিট ডিজিটগুলো সবার সেম থাকে, অর্থাৎ এখানে 6 আছে, এখানে 0, এখানে 0, এখানে 0 আছে। যদি এটা সবগুলোই 6 থাকতো সেই ক্ষেত্রে আমাদের পুরো গুণ বা সেকেন্ড ডিজিট পর্যন্ত আমরা করে নিতাম। যদি সেকেন্ড ডিজিটটাও যদি সবার 1 থাকে তখন আমরা লাস্ট ডিজিট পর্যন্ত যাবো। আদারওয়াইজ শুধুমাত্র ইউনিট ডিজিট করলেই আমরা এর উত্তরটা করতে পারবো। পরের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের যোগফল 96। বড় সংখ্যাটি কত? আচ্ছা, তাহলে নাম্বারগুলো কি ধরে নেব? 5x, 7x, এদের যোগফল বলা আছে 96। তাহলে এখান থেকে বলতে পারি 12x 96, x equals to 96/12 equals to 8। তাহলে দুটো নাম্বার কি হবে? একটা 5x equals to 5 into 12 60, আর একটা 7x 7 into 12, সরি, এই অঙ্ক এটা 8 ছিল, অর্থাৎ 40, আর 7 into 8 দ্যাট ইজ 56। x সমান ছিল 8, অর্থাৎ 40 আর 56 উত্তর হয়ে যাবে। বড় সংখ্যা জানতে চেয়েছে সেই জন্য উত্তর হবে 56, 56। পরের অঙ্ক। একটি পণ্যের দাম 800 টাকা। দাম 800 টাকার অর্থ এই দামটা লেখা আছে, এটা অঙ্ক দেখে বুঝতে হবে। 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ লেখা আছে, অর্থাৎ মার্ক প্রাইস কত লেখা আছে? 800 টাকা লেখা আছে। 20% ছাড়, 20% ছাড় দিচ্ছে, এটা রিবেট বা এটাকে আমরা ডিসকাউন্ট বলতে পারি। 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়? ডিসকাউন্ট সবসময় হয় মার্ক প্রাইসে বা ধার্য মূল্য, যে মূল্যটা লেখা থাকে বা ছাপা থাকে বা প্রিন্ট করা থাকে তার উপর ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে এই 800 টাকার উপর 20% ছাড় দিলে কত টাকা ছাড় হয়? অর্থাৎ 160 টাকা আমার ছাড়। যে জিনিসটার 800 টাকা দাম লেখা ছিল, 160 টাকা ছাড় দিলে তাকে 640 টাকা, তাহলে এই টাকাতে জিনিসটা বিক্রি হবে। এই অঙ্কটা আমরা অন্যভাবেও আরো শর্টে করতে পারতাম। কিরকম? 800 টাকা দাম আমার প্রিন্ট আছে, 20% ছাড়, 20% ছাড় দিলে দাম কত পড়ে থাকে? আর 80% পড়ে থাকে, অর্থাৎ মার্ক প্রাইসের 80% হবে এর সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, কারণ 20% ছাড় দিলে 80% পড়ে থাকবে। এটাকে যদি আমরা কেটে দিই, একবারে ডাইরেক্ট চলে আসবে 640 টাকা, অর্থাৎ 640 হয়ে যাবে এর সেলিং প্রাইস। সেক্ষেত্রে অঙ্কটা আমরা ডাইরেক্ট করতে পারবো, বিয়োগ করার আর দরকার হবে না। এই ক্ষেত্রে 160 টাকাটা কি ছিল? এটা ছিল আমাদের ছাড়, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর এই পদ্ধতির ক্ষেত্রে আমরা সরাসরি বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম। পরের অঙ্ক। একটি ট্রেন 15 সেকেন্ডে একটি 200 মিটার লম্বা প্ল্যাটফর্ম পার করে, ট্রেনটির গতি কত? এটা একটা কনফিউজিং অঙ্ক, কনফিউজিং অঙ্ক না যাতে ভুল হয় সেই জন্য বলা আছে প্ল্যাটফর্ম পার করে। এই প্ল্যাটফর্ম পার করার কি অর্থ? এই প্ল্যাটফর্ম, কোনো একটা প্ল্যাটফর্ম বের করার অর্থ হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মোট পথ অতিক্রম করা, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো গেলে একসাথে যোগ করলে যে পথ হয় সেটাকে বলা হয় প্ল্যাটফর্ম অতিক্রম করতে টোটাল সেই পথটা অতিক্রম করতে হবে। এই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য বলা নেই, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সঠিকভাবে বের করতে পারবো না। নান, এটাকে অপশন দিতে হবে। এটা ভুল করা হতে পারে, যেমন যদি আমরা 200/15 করে দিই মিটার পার সেকেন্ড, ভুল করে যদি আমরা করি তাহলে এর উত্তর আসবে এরকম কিছু একটা চলে আসবে হয়তো। সেটাকে আমরা যদি উত্তর যেহেতু ঘন্টাতে দেওয়া রয়েছে 40/3, এটাকে যদি আমরা 18/5 দিয়ে করে কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করি, অর্থাৎ এটা 48, যেটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটা প্ল্যাটফর্মের মোট, প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের মোট পথ অতিক্রম করা। এক্ষেত্রে শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, তাই এই অঙ্কটা করাই যাবে না। পরের অঙ্ক। একটি পরীক্ষায় ছাত্রদের গড় নম্বর 65, মোট 45 জন ছাত্রের মোট নম্বর কত? গড় বলা আছে 65, ছাত্র সংখ্যা 40, তাহলে মোট নাম্বার কি হবে? 65 গুণিত 40, 0, 4 5 20, 424 আর 2 26, অর্থাৎ মোট নাম্বার হয়ে যাবে 26। সিম্পলি এটা গুণ করে দেওয়ার অঙ্ক। পরের অঙ্ক। 1 ঘন্টায় 60 কিমি গতিতে চলা একটি গাড়ি
45 মিনিটে কত দূরত্ব যাবে? এই অঙ্কটাকে আমরা সহজভাবে ভেবে নিতে পারি যে ১ ঘন্টাটাকে বলতে পারি ৬০ মিনিটে ৬০ কিমি যায়। অর্থাৎ এখান থেকে বলতে পারি ১ মিনিটে ১ কিমি যায়। আমাকে জানতে চেয়েছে ৪৫ মিনিটে কত যাবে? ৪৫ মিনিট নিশ্চয়ই ৪৫ কিলোমিটার যেতে পারবে। ১ মিনিটে ১ কিলোমিটার গেলে ৪৫ মিনিটে ৪৫ কিলোমিটার, অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর। একটি পণ্যে 25% লাভ হলে ৳২০০ য় বিক্রি করা পণ্যের ক্রয় মূল্য কত? অঙ্কটাকে ঘুরিয়ে উল্টো দিক থেকে দেওয়া রয়েছে। প্রফিট বলা আছে 25%, এসপি কত? ২০০। আমাকে দরকার সিপি বা ক্রয় মূল্য। এটা আমাকে বের করতে দিয়েছে। কিভাবে বের করব? এটার পদ্ধতি অনেকগুলো রয়েছে। সিপি কে সবসময় আমরা ধরি 100%, 25% লাভ। তাহলে এসপি হবে ১০০ প্লাস ২৫, ১২৫%। সেই ১২৫% ইকুয়াল টু 200। 100% সমান কি হবে? 200/125 ইন্টু 100। 25 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, এটা চলে আসবে 160। অর্থাৎ এর ক্রয় মূল্য হয়ে যাবে ১৬০ টাকা। ক্রয় মূল্য হলো ১৬০ টাকা। এটা অন্যভাবেও করা যেত। অন্যভাবে কিরকম করা যেত? সিপি ধরে নিচ্ছি এক্স। 25% লাভে বিক্রি করলে সেলিং প্রাইস হবে এক্স প্লাস এক্স এর 25%, অর্থাৎ 25x/100, দ্যাট ইজ 125/100x। এটা কি হবে? সেলিং প্রাইস। সেইটা সমান আমাদের অঙ্কে বলে দেওয়া আছে ইকুয়ালস টু 200। ইমপ্লাই করবে এক্স ইকুয়ালস টু 200 মাল্টিপ্লাই এক্স, অর্থাৎ 100 যেহেতু নিচে ছিল ওটা চলে যাবে উপরে, 125 উপরে ছিল ওটা চলে আসবে নিচে, যেহেতু সাইড চেঞ্জ করছে। 25 দিয়ে কাটাকুটি করলে এটা হবে 5, এটা 8, 5 20, অর্থাৎ 8 ইন্টু 20, অর্থাৎ 160। এই ক্ষেত্রেও চলে আসছে 160, অর্থাৎ এর পণ্যের ক্রয় মূল্য বা সিপি হয়ে যাবে ১৬০ টাকা। পরের অঙ্ক, ৭৫০ টাকায় একটা জিনিস কিনে ৯০০ টাকায় বিক্রি করলো, তাহলে লাভ কত হলো? ৯০০ মাইনাস ৭৫০, অর্থাৎ ১৫০ টাকার আমি প্রফিট করেছে। তাহলে শতকরা লাভ বা প্রফিটের পার্সেন্টেজ কত? শতকরা লাভের ফর্মুলা কি? প্রফিট বাই সিপি ইন্টু 100%। লাভ এবং লস দুটোর ক্ষেত্রে একই। যদি লস হতো তাহলেও প্রফিট বা লস সিপির উপর ক্যালকুলেটেড হতো। প্রফিট হচ্ছে ১৫০, সিপি ছিল ৭৫০ ইন্টু 100%। এই ক্যালকুলেশনটা আমরা করে নেব 20%, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। ক্যালকুলেশনটা ইজি ছিল। প্রফিট বা লস সবসময়, প্রফিট বা লস অলওয়েজ সিপির উপর ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখানে প্রফিট বেরিয়েছে ১৫০, সিপি হচ্ছে ৭৫০। 1/5, এটা থেকেও আমরা ডাইরেক্ট বলতে পারি যে 1/5 মিনস 20%। এটা থেকেও আমরা ডাইরেক্ট পার্সেন্টেজের কনসেপ্ট থেকে এটা করতে পারি। এই ১৫ নম্বর অঙ্ক ছিল সেট 1 এর আমাদের লাস্ট অঙ্ক। এটা একটা ইজি সেট নেওয়া ছিল, যাতে করে এটা শুরুর দিকের সেট। আস্তে, আস্তে এই সেটের লেভেলগুলোকে বাড়ানো হবে। আর নিচে যে নাম্বার দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় অনলাইনে ক্লাসের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে।